অর্থনীতির দুটো সেক্টর আছে, আমরা জানি যারা অর্থনীতির ছাত্র, যে ম্যাক্রো এবং মাইক্রো। আমাদের রূপকল্পটা, ভিশনারি যে আমাদের প্ল্যানিংটা, সেটা হতে হবে আমাদের একবারে প্রথমে আমাদের ধরতে হবে যে আমাদের ম্যাক্রো লেভেলে আমাদের ইনফরমেশন কেমন হতে পারে। খুব খেয়াল করেন, এটা শুধু বাংলাদেশে বাস্তবতা নয়, পুরো বিশ্বে ইসলামী অর্থনীতি যখন আমরা রিফরমেশন নিয়ে আমরা আলোচনা শুনি, প্রায় অলমোস্ট আলোচনা হলো আপনার মাইক্রো লেভেলে দ্যাটস মিন আপনার ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলো কেমন হবে। বাট ম্যাক্রো লেভেলে অর্থাৎ স্টেট পর্যায়ে আমার অর্থনীতির রূপরেখা কেমন হতে পারে, সেটা কিন্তু আমরা আলোচনা প্রায় দেখতে পাই না। আমি এখানে 3টা পয়েন্ট যুক্ত করেছি যে আমাদের ম্যাক্রো লেভেলে আমাদের আসলে কি ধরনের ইনফরমেশন হতে পারে। আপনার 1933-এ যে মহামন্দা হয়েছিল, গ্রেট ডিপ্রেশন বলে খ্যাত ইতিহাসে, সেই মন্দার পরে কেন মন্দা হয়েছিল, এরপর আপনার দ্য রিপোর্ট অফ ইকোনমিক্স ক্রাইসিস কমিটি, সাউদাম্পটন চেম্বার অফ কমার্স 1933, তারা সেখানে আপনার পার্ট 2-তে আপনার তারা কোট করেছিল যে এই গ্রেট ডিপ্রেশনের পেছনে মূল কারণ ছিল আপনার ইন অর্ডার টু ইনশিওর দ্যাট ম্যানেজ পারফর্মস ইটস ট্রু ফাংশন, দ্য মানি পারফর্মস ইটস ট্রু ফাংশন অফ অপারেটিং এজ এ means of exchange and distribution, it is desirable that it should চিজ টু বি ট্রেডেড এজ এ কমোডিটি। তারা সেখানে বলেছিল যে এই আপনার গ্রেট ডিপ্রেশনের পেছনে মূল কারণ হলো আপনি মানিকে এজ এ কমোডিটি আপনি ট্রেড করছেন আপনি। আর অনেকগুলো গবেষণা আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা গবেষণা আছে, তারাও বলেছে আপনার যে টুডে উই হ্যাভ রিচ আ টিপিং পয়েন্ট উইচ লিভস আস উইথ অনলি ওয়ান চয়েস, চেঞ্জ অর দ্য ফেস দ্য কন্টিনিউড ডেক্লাইন এন্ড মাইজারি। তারা বলেছে আপনার 2007-8-এর দিকে, 7-8-এর যে আপনার ক্রাইসিস হলো এরপরে, যে আমরা অর্থনীতিতে এমন একটা জায়গা মনে হয়েছে আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, হয় সামনে আপনি ধ্বংসের জন্য প্রস্তুত থাকেন, আর না হলে চেঞ্জ করেন। চেঞ্জ অর দ্য ফেস দ্য কন্টিনিউড ডেক্লাইন এন্ড মাইজারি। হু উইল চেঞ্জ? কে চেঞ্জ করবে আপনার ইকোনমিক্স, আপনার এই যে আপনার দুষ্ট চক্রটাকে? পুঁজিবাদের কথা বলেন, সমাজতান্ত্রিক কথা বলেন, সবগুলো তো মানুষ টেস্ট করে নিয়েছে। টেস্টের জন্য বাকি আছে ইসলামী অর্থনীতি। উই হ্যাভ টু ব্যাক টু ইসলামী অর্থনীতি। আগামীর বাংলাদেশের নয়া বন্দোবস্ত এবং ইসলামের রূপকল্প শীর্ষক আজকের জাতীয় সেমিনার জাতীয় উলামা জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত। আজকের এই জাতীয় সেমিনারে সম্মানিত সভাপতি, অন্যান্য উলামায়ে কেরাম, সমাজের বুদ্ধিজীবী মহল, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত দিনপ্রেমী, দেশপ্রেমী ভাইয়েরা, যে বিষয়টি আলোচনার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের নতুন অগ্রগতিতে আধুনিক ইসলামী অর্থনীতির মৌলিক রূপকল্প বা ভিশন। আমরা 5ই আগস্টের পর থেকেই আমরা এই বিষয়টি নিয়ে আমাদের রিসার্চ টিম, আমরা ইসলামী অর্থনীতি যারা আমরা গবেষণা করে আসছি, আমরা সেটা নিয়ে কাজ শুরু করি যে এই পরিবর্তিত বাংলাদেশে, আগামী বাংলাদেশে যারাই নেতৃত্বে আসবেন, বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, রিফরমেশন নিয়ে আলোচনা হচ্ছে, ডিসকাশন হচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ইসলামী রাজনীতি বলেন, অন্য রাজনীতি বলেন, যারাই যে ধরনের রাজনীতি করে আসছেন এখন পর্যন্ত, আনফর্চুনেটলি কারো মধ্যেই বাংলাদেশে অর্থনৈতিক যে রূপরেখাটা আছে, যে কাঠামোটা আছে, সেটা আসলে রিফরমেশনটা ইসলামের আলোকে কিভাবে হতে পারে, এ ধরনের আলোচনা বলেন, গবেষণা বলেন, কোনো কিছুই আমরা দেখতে পাইনি। আমি ব্যক্তিগতভাবে একাধিক ইসলামী রাজনীতির শীর্ষ ব্যক্তিদের সাথে আমি দেখা করেছি। আমাদের ইসলামী অর্থনীতি নিয়ে আমরা যারা কাজ করেছি বাংলাদেশে গত 1 দশকেরও বেশি, আলহামদুলিল্লাহ, দেখা করেছি, তাদেরকে লিখিতভাবে গবেষণা তুলে ধরেছি আমরা, যে আমাদের বাংলাদেশের বাজেট পলিসি কেমন হতে পারে। এটা নিয়ে আমাদের প্রায় 500 পৃষ্ঠা গবেষণা আছে। বাংলাদেশের ফিসক্যাল পলিসি, বাংলাদেশের মানিটারি পলিসি, বাংলাদেশের ব্যাংকিং পলিসি, বাংলাদেশের ইন্স্যুরেন্স পলিসি, বাংলাদেশের ক্যাপিটাল আপনার যে মার্কেট আছে সেটার পলিসি, আমাদের আপনার বৈদেশিক ঋণ, ফরেন ডেট ম্যানেজমেন্ট কেমন হতে পারে, আমাদের কারেন্সি সিস্টেম মেকানিজম কেমন হতে পারে। আমরা এখনো ফিয়াট কারেন্সির উপর বসে আছি, সেটাকে আমরা কিভাবে আমরা প্যারালালি আমরা আরো আপনার গোল্ড বেসড কারেন্সিতে আমরা কিভাবে যেতে পারি। আমাদের ফিসক্যাল পলিসি দেখে আমরা ইনডাইরেক্ট কর ভ্যাটের মধ্যে আমরা আটকে আছি। ডাইরেক্ট কন্ট্রিবিউশনারি যে টুলসগুলো আছে বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতে আমরা কিভাবে যেতে পারি। এই ধরনের আমরা প্রায় 100 পৃষ্ঠা একটা গবেষণা আমরা বিভিন্ন জায়গায় আমরা জমা দিয়েছি। আজকে আপনাদের জন্য আমরা আমাদের সেই কয়েক বছরের গবেষণার আলোকে আমি আজকে 30 পৃষ্ঠার একটা সামারি গবেষণা নিয়ে এসেছি আজকের এই জাতীয় সেমিনারের জন্য, এবং সেটার নামও দিয়েছে আমাকে আমার ভাই মুফতি হারুন ভাই, আমাকে নামও বলে দিয়েছেন যে বাংলাদেশের নতুন অগ্রগতিতে আধুনিক ইসলামী অর্থনীতি মৌলিক রূপকল্প কেমন হতে পারে, এই বিষয়ে আপনি আপনার গবেষণা তুলে ধরবেন। এই বিষয়টি আসলে বক্তব্যের বিষয় না, এটা আসলে একটা ডিসকাশনের বিষয়, এটা পলিসি মেকিংয়ের বিষয়। এটা এই জন্য লম্বা আলোচনার দরকার, সেই সুযোগ আজকে নেই। তবে আমি চেষ্টা করবো এই 30 পৃষ্ঠা গবেষণা, যেটা প্রায় কয়েকশো পৃষ্ঠা গবেষণার সামারি,
সেখান থেকেও একেবারে মূল কথাগুলো, আমাদের মাদ্রাসা ভাষায় বলি মতন, একদম মূল কথাগুলো সেটা আমি বলার চেষ্টা করব। অর্থনীতির দুটো সেক্টর আছে, আমরা জানি যারা অর্থনীতির ছাত্র, যে ম্যাক্রো এবং মাইক্রো। আমাদের রূপকল্পটা, ভিশনারি যে আমাদের প্ল্যানিংটা, সেটা হতে হবে আমাদের একবারে প্রথমে আমাদের ধরতে হবে যে আমাদের ম্যাক্রো লেভেলে আমাদের ইনফরমেশন কেমন হতে পারে। খুব খেয়াল করেন, এটা শুধু বাংলাদেশে বাস্তবতা নয়, পুরো বিশ্বে ইসলামী অর্থনীতি যখন আমরা ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা শুনি, প্রায় অলমোস্ট আলোচনা হলো আপনার মাইক্রো লেভেলে। মাইক্রো লেভেলে দ্যাটস মিন আপনার ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলো কেমন হবে। বাট ম্যাক্রো লেভেলে অর্থাৎ স্টেট পর্যায়ে আমার অর্থনীতির রূপরেখা কেমন হতে পারে, সেটা কিন্তু আমরা আলোচনা প্রায় দেখতে পাই না। আমি এখানে 3টা পয়েন্ট যুক্ত করেছি যে আমাদের ম্যাক্রো লেভেলে আমাদের আসলে কী ধরনের ইনফরমেশন হতে পারে। 1 নম্বর হলো আপনার আমাদের যে বর্তমান অর্থনীতির যে কাঠামো, ম্যাক্রো কাঠামো, সেখানে আমরা দেখতে পাই যে একটা ভয়াবহ কাঠামো আমরা দেখতে পাচ্ছি, যে সেটা হলো ঋণ নির্ভর কাঠামো। আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশে, আমি যদি একটা তথ্য শেয়ার করি, যে আমাদের প্রত্যেকটা বাজেট যখন আমরা দেখি, বাজেট আলোচনা হয়, সেখানে দেখবেন যে একটা উল্লেখযোগ্য অংশে বরাদ্দ রাখা হয় যে ঋণ পরিশোধ এবং সেটা সুদ পরিশোধের। আমরা তথ্য দেখতে পাচ্ছি যে আপনার গত আমাদের যে বাজেটটা 25-26 যে বাজেটটা গেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বৈদেশিক ঋণের পরিমাণ সেটা প্রায় 9,50,000 কোটি টাকা, এবং দেশীয় ঋণের পরিমাণ 11 লক্ষ টাকারও বেশি। তার মানে আমরা যা দৃশ্যমান উন্নয়ন দেখতে পাচ্ছি, এটা আসলে উন্নয়ন হলো আপনার বাহ্যিক দৃষ্টিতে। আপনি যদি গভীরভাবে তাকান, এটা একটা ফিউচার লাইবিলিটি। আমাদের দেশ আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা উন্নয়নে বিশ্বাসী নই। শুধু আমরা চাই এই উন্নয়নের পেছনে যে কাঠামোটা আছে, সেটা আসলে কতটুকু সাস্টেইনেবল এবং সেটা আসলে কতটুকু আপনার জনমানুষকে স্পর্শ করতে পারছে, যেটাকে আমরা বলি ইনসাফ। সেটা আসলে আপনার ডিস্ট্রিবিউটেবল হচ্ছে কিনা, মানুষকে আসলে টাচ করতে পারছে কিনা উন্নয়নটা, সেটা দরকার। আমাদের কাঠামোতে উন্নয়ন হয়, কিন্তু সেই উন্নয়ন আসলে একটা মোটা দাগে একটা ফিউচার লাইবিলিটি। 2 নম্বর হলো আমরা যদি দেখি যে আমাদের কাঠামোর আরেকটা বড় অংশ হলো সুদ পরিশোধ। খুব ভয়ঙ্কর যে আমাদের এই যে আপনার ইন্টারেস্ট ট্র্যাপ, এটাকে বলে আপনার ইন্টারেস্ট ট্র্যাপ বলে অর্থনীতিতে। আমরা আসলে একটা সুদের ফাঁদে আটকে আছি। আপনারা জানেন যে আমরা কর, ভ্যাট তো আপনি না চাইলে আপনাকে দিতে হবে। একটা প্যারাসিটামল কিনতে গেলে আপনাকে ভ্যাট দিতে হবে। আপনি কি জানেন যে আপনার প্রত্যেকটা টাকায় ভ্যাটে কত % সুদ আপনি পে করতেছেন বাংলাদেশের অর্থনীতিতে? আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে, আপনারা জানবেন, এগুলো সার্চ দিলে পাওয়া যাবে। বাংলাদেশে বর্তমান সর্বশেষ বাজেটে যে আমাদের যে ভলিউম দাঁড় করানো হয়েছে, এই বাজেটে 15 থেকে 16% আমাদের সুদ পে করতে হচ্ছে, 100 টাকায় 16 টাকা। তার মানে হ্যাঁ, আমরা হয়তো ডাইরেক্টলিও তো সুদে পে করছি না, বাট ইনডাইরেক্টলি আমার ভ্যাট ট্যাক্স দিয়ে কিন্তু সরকার আলটিমেটলি আমার পক্ষে সে সুদ পে করতেছে। সেটা গত বাজেটে ছিল আপনার 14%, এই বাজেটে 16% উপনীত হয়েছে। তার মানে এটা প্রতি বছরই বাড়তেছে। এটা আসলে একটা আমাদের যে রিস্ক ফ্রি রিটার্ন আমরা বলি না, যে আপনার রিস্ক ফ্রি রিটার্ন, এটা ইকোনমিক্সে সবচেয়ে আপনার দুর্বল একটা জায়গা, যেখানে আপনার রিস্ক শেয়ারিং হয় না, রিস্ক শিফটিং হয়ে যায়। এটা ইকোনমিক্সে অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। একটা জ্বলন্ত উদাহরণ হলো এই বাজেটের এই আপনার যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। সুদ নিয়ে আমরা অনেকেই বলি যে সুদ মনে হয় এটা হুজুরদের ভাষা। আমি একটা রেফারেন্স শেয়ার করি, যেহেতু আমি গবেষক, একটা রেফারেন্স আপনাদেরকে শেয়ার করি। এখানে অনেকগুলো রেফারেন্স আমি নিয়ে এসেছি। আপনার 1933-এ যে মহামন্দা হয়েছিল, গ্রেট ডিপ্রেশন বলে খ্যাত ইতিহাসে, সেই মন্দার পরে কেন মন্দা হয়েছিল, এর উপর আপনার দ্য রিপোর্ট অফ ইকোনমিক্স ক্রাইসিস কমিটি, সাউদাম্পটন চেম্বার অফ কমার্স 1933, তারা সেখানে আপনার পার্ট 2-তে তারা কোট করেছিল যে এই গ্রেট ডিপ্রেশনের পেছনে মূল কারণ ছিল আপনার ইন অর্ডার টু ইনশিওর that manage performs its true function. The money performs its true function of operating as a means of exchange and distribution. It is desirable that it should cease to be traded as a commodity. তারা সেখানে বলেছিল যে এই আপনার গ্রেট ডিপ্রেশনের পেছনে মূল কারণ হলো আপনি মানিকে এজ এ কমোডিটি আপনি ট্রেড করছেন। আপনি সুদ আসলে আর কিছু না। সুদ আসলে হলো আপনি যখন মানিকে মিডিয়াম অফ এক্সচেঞ্জ থেকে বের করে আপনি যখন নিজেকে আপনার ট্রেডেবল আইটেমে নিয়ে যান, দ্যাট মিনস এটা হলো একটা ইন্টারেস্ট, এটা একটা আপনার ফেক, এবং এটা একটা আপনার রিস্ক ফ্রি একটা রিটার্ন তৈরি করে, যেটা অর্থনীতিতে আপনার একটা দুষ্ট চক্রকে আপনার নির্দেশ করে। আর অনেকগুলো গবেষণা আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা গবেষণা আছে, তারাও বলেছে আপনার যে টুডে উই হ্যাভ রিচ আ টিপিং পয়েন্ট হুইচ লিভস আস উইথ অনলি ওয়ান চয়েস, চেঞ্জ অর দ্য ফেস দ্য কন্টিনিউড ডেক্লাইন অ্যান্ড মাইজারি। তারা বলেছে আপনার 2007-8-এর দিকে, 7-8 যে আপনার ক্রাইসিস হলো, এরপরে যে আমরা অর্থনীতিতে এমন একটা জায়গা মতো হয়েছে, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। হয় সামনে আপনি ধ্বংসের জন্য প্রস্তুত থাকেন,
আর না হলে চেঞ্জ করেন। চেঞ্জ অর দ্য ফেস দ্য কন্টিনিউ ডেক্লাইন ইন মাইজারি। হু উইল চেঞ্জ? কে চেঞ্জ করবে আপনার ইকোনমিক্স, আপনার এই যে আপনার দুষ্ট চক্রটাকে? পুঁজিবাদের কথা বলেন, সমাজতান্ত্রিক কথা বলেন, সবগুলো তো মানুষ টেস্ট করে নিয়েছে। টেস্টের জন্য বাকি আছে ইসলামী অর্থনীতি। উই হ্যাভ টু ব্যাক টু ইসলামী অর্থনীতি। তো সেখানে আমরা আসলে 3 নম্বর যে আমরা কাঠামোটা দেখতে পাই আমার বাংলাদেশে যে দুর্বল কাঠামো অর্থনীতি, সেটা হলো আপনার কর এবং ভ্যাট। আমি একটু আগে বলেছি। তাহলে সারসংক্ষেপে দেখা যাচ্ছে আমাদের 3টা অর্থনৈতিক দুর্বল কাঠামো আছে: ঋণ নির্ভরতা, সুদ নির্ভরতা এবং কর এবং ভ্যাট নির্ভরতা। আপনারা জানেন আমাদের বাজেটের প্রায় 90% আমাদের হলো এই কর, এর মধ্যে 40% আমাদের ভ্যাট, আর বাকি যেগুলো আছে সেগুলো খুবই সামান্য অংশগ্রহণ আমাদের অর্থনীতিতে। প্রতিটা উন্নয়নের পেছনে আমাদের কর এবং ভ্যাট ওতপ্রোতভাবে জড়িত। এখন কথা হলো, এই যে আমরা আমাদের কাঠামো আমরা দেখলাম, এই কাঠামোতে আমরা বের হবো কিভাবে? ইসলামী অর্থনীতি সবসময় আপনার ঝুঁকি ভাগাভাগির কথা বলে, রিস্ক শেয়ারিং এর কথা বলে। 1 2 নাম্বার, তারা সবসময় আপনার অ্যাসেট ব্যাকড ফাইন্যান্সের কথা বলে, যেখানে আপনার সম্পদ ভিত্তিক বিনিয়োগ হবে। 3 নাম্বার, তারা সবসময় ইসলামী অর্থনীতি সবসময় আপনার একটা ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের ন্যায্য বন্টনের কথা বলে আপনার। এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করতে হলে আমাদের 1 নম্বর হলো আমাদের বাজেট প্রণয়নে যে আপনার ট্রেডিশন চলে আসতেছে কর এবং ভ্যাট নির্ভর, সেখানে আমরা প্রস্তাব করছি যে সেখানে পাশাপাশি আমাদেরকে ডাইরেক্ট কন্ট্রিবিউশন বেসড কিছু ফাইন্যান্সিয়াল টুল সেখানে অ্যাড করা। ফর এক্সাম্পল, সেটা কি হতে পারে? 1 নম্বর হলো আপনার জাকাত, 2 নম্বর উসর, 3 নম্বর খারাজ। জাকাত নিয়ে আমরা একটা লম্বা গবেষণা করেছি যে বাংলাদেশে আমরা কত % জাকাত আসলে আমাদের আদায় হচ্ছে সরকারিভাবে। আপনারা জানেন বাংলাদেশে আপনার ইসলামী ফাউন্ডেশন অনলি ওয়ান অথরিটি জাকাত কালেকশনের জন্য গভর্নমেন্টের। তাদের জাকাত কালেকশনের যে তথ্য, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার 11 কোটি থেকে 12 কোটি বছরে আপনার তাদের জাকাত কালেকশন হয়। অথচ বাংলাদেশে বিভিন্ন গবেষণা উঠে এসেছে বাংলাদেশে জাকাত সংগ্রহের যে আপনার পটেনশিয়ালিটি, সেটা 1 লক্ষ কোটিরও বেশি। তার মানে আমাদের বাজেটের 25-26 যে বাজেটটা হলো, এই বাজেটে 14 থেকে 15% আমার জাকাত দিয়ে জাকাত উঠে আসার সম্ভাবনা বা পটেনশিয়ালিটি আছে। প্রশ্ন আসতে পারে, জাকাত তো সব জায়গায় আমি ব্যবহার করতে পারবো না। আমরা তো ফিক্স চর্চা করি, আমরা জানি যে জাকাত আপনার সব জায়গায় ব্যবহার করা যাবে না। বাট আপনি খেয়াল করেন, বাজেটের এই 24-25 বাজেটে আপনার সামাজিক নিরাপত্তা খাতে 1,36,026 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা মোট বাজেটের 17%। এই আপনার 24-25, এবং সেখানে ব্যয়ের খাত বলা হয়েছে আপনার সেগুলো খেয়াল করেন, ওলামায়ে কেরাম বুঝতে পারবেন সেগুলো আসলে মাসরাফে জাকাতের মধ্যে পড়ে যায়। বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, তারপর আপনার এই স্বল্প মূল্যে খাদ্য দেওয়া গরিবদেরকে, নানা কিছু আছে সেখানে। এই জায়গাগুলোতে আমরা জাকাতকে আমরা ইউটিলাইজ করতে পারতাম। বাট আনফর্চুনেটলি ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে IMF কেউ আপনার জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ টুলসকে কখনোই ফিসক্যাল পলিসির অংশ হিসাবে তারা মানতে রাজি না। কারণ এটা যদি আপনি নেন, তাহলে আসলে পুঁজিবাদ অনেকটাই ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। কিন্তু তারা সেটা প্রেসক্রাইব করতে রাজি না। জাকাত নিয়ে আমাদের আজকে এই জাতীয় যে সেমিনারও আমি দেখলাম যে আমাদের যে প্রস্তাবনা, সেখানেও জাকাত আলাদা অথরিটি প্রস্তাব করা হয়েছে। আমরা এটা নিয়ে বিস্তর কাজ করেছি, একটা ডায়াগ্রাম সেট করেছি আমরা যে আমাদের বাংলাদেশে জাকাতের শুধু 2টা কথা বলি, লম্বা আলোচনার সময় নেই, আমার মনে সময় এমন শেষ হয়ে যাচ্ছে। 2টা পয়েন্ট শুধু বলি, আমি এরপর আলোচনা শেষ করে দিব। জাকাতের ক্ষেত্রে আমাদের 2টা কাজ করতে হবে। 1 নম্বর, আমাদের মাদ্রাসা যারা জাকাত কালেক্ট করতেছে তাদেরকে জাকাত কালেকশনের জন্য সরকার সার্টিফাইড করতে হবে। ফায়দা কি হবে এতে? লজিকটা বুঝি আমরা। ধরেন একটা মাদ্রাসা, সে জাকাত তো এমনি কালেক্ট করতেছে, সে জাকাত কালেক্ট করবে, সরকার তাকে জাকাত কালেক্টর হিসাবে সার্টিফাইড করবে। ফায়দা কি হবে? যারা মাদ্রাসা জাকাত দিবে, ওই জাকাতদাতারা আপনার ইনকাম ট্যাক্স অফিসারকে দেখিয়ে সে আপনার ট্যাক্স রিবিট নিতে পারবে। বাংলাদেশে ট্যাক্স ডিডাকশন আছে কিন্তু ট্যাক্স রিবেট নাই। মালয়েশিয়াতে ট্যাক্স রিবেট করা হয়। পার্থক্য হলো আপনার 100 টাকা যদি আপনার কর থাকে, কর আসে, সেখান থেকে জাকাত মাইনাস করা হবে। এটা বাংলাদেশে আমরা চাই করতে না। এটা বাংলাদেশে আছে আপনার করযোগ্য আয় থেকে জাকাত মাইনাস করা। তো এটা আমাদের প্রস্তাব যে আপনার মাদ্রাসাগুলোকে আপনার সার্টিফাইড করা। এবং দ্বিতীয় হলো আপনার জাকাতের জন্য আলাদা জাকাত প্রশাসন আপনার বা জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। এটা নিয়ে লম্বা আলোচনা আমাদের প্রস্তাবনা আছে। উসর খারাজ নিয়ে আমাদের আলোচনা আছে। অর্থাৎ শরিয়ার মধ্যে থেকেই আপনি জাকাত, উসর খারাজকে আপনি ফিসক্যাল পলিসি টুল হিসেবে ব্যবহার করে আমাদের সামাজিক উন্নয়নে সেগুলো ভূমিকা আরো উজ্জ্বল করার সুযোগ আছে। কতটুকু সময় পাবো? আমি শেষ করে দিই নাকি? আচ্ছা,
আরেকটা ম্যাক্রো ইকোনমিক্সে আরেকটা দিক যদি আমি বলি যে আমাদের দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমাদের বৈদেশিক ঋণ। আচ্ছা, বাংলাদেশ আপনার আইএমএফ থেকে ঋণ নেয়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়, ফরেন ডেটগুলো। আমরা কি জানি যে আইএমএফ এর একটা এক্সটার্নাল শরিয়া বোর্ড আছে? অনেকে হয়তো আমরা জানি না। আইএমএফ চায় যে মুসলিম কান্ট্রিগুলো তারা যারা আপনার ঋণ দরকার, আইএমএফ থেকে ঋণ নেওয়া দরকার, তারা চাইলে তারা যেন শরিয়া অনুযায়ী ঋণ নেওয়ার যে টুলসগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে। বাংলাদেশে আগামী ভবিষ্যতে যারা আসবে, আমরা বিশেষ করে যারা ইসলামী যারা রাজনীতি করছেন তাদের কাছে আমরা বারবার বলে আসছি যে আইএমএফ এর কাছে আপনারা একটা রিকমেন্ডেশন তৈরি করেন যে তাদের যেহেতু অলরেডি এক্সিস্টিং একটা কাঠামো আছে, যে কোনো মুসলিম দেশ চাইলে তারা সেভাবে শরিয়া অনুযায়ী ঋণ নেওয়ার প্রস্তাব দিতে পারে। আমরা আইএমএফ আপনার জানেন অনেকে যে আইএসডিআর ভ্যালুতে ওরা কাজ করে, তাদের কারেন্সি হলো আপনার এসডিআর ভ্যালু কারেন্সি, ওদের সবগুলো আপনার এসডিআর কারেন্সিতে আপনার কনভার্ট করা হয়। আমরা একটা প্রস্তাবনা তৈরি করেছিলাম, সেটা আজকে বিস্তারিত বলার সুযোগ নেই, যে সেটাকে আমরা নাম দিয়েছিলাম যে আপনার আইটিপি একটা মডেল আমরা দাঁড় করেছিলাম, যে মডেলের মাধ্যমে এই আমাদের বাংলাদেশ আইএমএফ এর এক্সিস্টিং স্ট্রাকচার মধ্য থেকে শরিয়া কমপ্লায়েন্ট সে আপনার ফরেন ডেট পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এছাড়া ওআইসি দেশগুলো আপনার একটা দেশের সাথে আপনার এই ধরনের নেগোসিয়েশন করতে পারে যে আমরা প্রয়োজনে একে অপরকে সুদমুক্ত জিরো ইন্টারেস্টে আমরা ঋণ বা অন্য কোনো অ্যাসেট বেসড ট্রানজাকশনের মধ্য দিয়ে আমরা বিনিয়োগ করতে পারি বা সহায়তা দিতে পারি। শেষ করে দিব মানিটারি পলিসি নিয়ে একটা কথা। মানিটারি পলিসির ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো আমাদের মানিটারি পলিসি দাঁড়িয়ে আছে আপনার সুদ হার বাড়াবো না কমাবো। খুব খেয়াল করেন, সুদ হার বাড়াবো না কমাবো, মানিটারি পলিসি একটা সুইচের মতো। যখন আপনার মুদ্রাস্ফীতি দেখা দিবে আপনার সুদ হার বাড়িয়ে দিবে, মুদ্রা হ্রাস সুদ হার কমিয়ে দিবে, এই একটা পলিসি আপনার চলতেছে। আমরা প্রস্তাব করেছি যে মালয়েশিয়া এবং ইরান, সুদান বিভিন্ন দেশে আপনার মানিটারি পলিসিতে আপনার শুধু সুদ হার ভিত্তিক মেকানিজম না করে এটার সাথে আপনার ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট এবং প্রোডাকশন এই তিনটাকে যুক্ত করা। যাই হোক, আমি হয়তো আপনাদের বিরক্তির কারণ হচ্ছে, আমার মানিটারি পলিসি আরেকটা প্রস্তাবও আমরা বলার চেষ্টা করেছি যে আপনার আমাদের রিজার্ভ মেনটেন করা হচ্ছে আপনার ডলার দিয়ে। আমরা প্রস্তাব করছি সেটাকে আপনার গোল্ড দিয়েও মেনটেন করার একটা পাশাপাশি প্যারালাল জন্য একটা কাজ শুরু করা যায়। শেষ করে দিচ্ছি এখানে, মাইক্রোতে যাওয়ার সুযোগ নেই আজকে। আমরা প্রত্যাশা করবো যে জিনিসগুলো নিয়ে আমাদের যারা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বে আসবেন তারা চিন্তা করবেন, প্রয়োজনে আমরা তাদের সাথে আরো ডিসকাস করতে পারি। আমরা চাই সম্মিলিতভাবে একটা নতুন বাংলাদেশ আমাদের সামনে উদিত হোক, সেই প্রত্যাশা এবং সেই আশা রেখে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।